আসসালামু আলাইকুম সুধী দর্শক, আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা নবম জাতীয় পে স্কেলের অন্যতম সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে গভীর বিশ্লেষণ করব। সেটি হল বাংলাদেশের সরকারি পেনশন ব্যবস্থার বিস্তারিত চিত্র, এর বর্তমান অবস্থা, সংকট এবং নবম পে স্কেলে প্রত্যাশিত সংস্কারের রূপরেখা। পেনশন শুধু একটি আর্থিক বিষয় নয়, এটি একটি মানবিক বিষয়। একজন মানুষ তার জীবনের সবচেয়ে সক্রিয় ও উৎপাদনশীল বছরগুলো রাষ্ট্রের সেবায় উৎসর্গ করেন। সেই উৎসর্গের বিনিময়ে বার্ধক্যে একটি সম্মানজনক জীবনযাপনের নিশ্চয়তা পাওয়া তার ন্যায্য অধিকার। কিন্তু বাংলাদেশের বর্তমান পেনশন ব্যবস্থায় সেই নিশ্চয়তা কতটুকু আছে? অবসরের পর মাসিক পেনশনে কি সত্যিই সম্মানজনক জীবনযাপন করা যায়? মূল্যস্ফীতির সঙ্গে তাল মিলিয়ে পেনশন বাড়ছে কি? অসুস্থতায় চিকিৎসার খরচ কি পেনশন থেকে মেটানো সম্ভব? এই প্রশ্নগুলোর সৎ ও বিস্তারিত উত্তর খোঁজাই আজকের প্রতিবেদনের লক্ষ্য। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে নবম পে স্কেলে পেনশন ব্যবস্থার যে সামগ্রিক সংস্কারের পরিকল্পনা তৈরি হচ্ছে, আজকের প্রতিবেদনে সেই পরিকল্পনার বিস্তারিত চিত্রটি তুলে ধরার চেষ্টা করা হবে। বাংলাদেশের সরকারি পেনশন ব্যবস্থার মূল কাঠামোটি প্রথমে বোঝা দরকার। বর্তমানে বাংলাদেশের সরকারি কর্মচারীদের জন্য একটি সংজ্ঞায়িত সুবিধাভিত্তিক পেনশন ব্যবস্থা বিদ্যমান। এর অর্থ হল, একজন কর্মচারী নির্দিষ্ট বছর সরকারি চাকরি করার পর অবসর নিলে তার শেষ মূল বেতনের একটি নির্দিষ্ট অনুপাত প্রতি মাসে পেনশন হিসেবে পাবেন। বর্তমান নিয়ম অনুযায়ী একজন কর্মচারী ২৫ বছর বা তার বেশি সময় চাকরি করলে সর্বোচ্চ পেনশন পাওয়ার যোগ্য হন। এই পেনশনের পরিমাণ হল শেষ মূল বেতনের ৯০%, যা দুটি ভাগে ভাগ হয়। অর্ধেক অংশ অর্থাৎ ৪৫% মাসিক পেনশন হিসেবে পাওয়া যায় এবং বাকি অর্ধেক একটি নির্দিষ্ট গুণিতকে রূপান্তরিত করে এককালীন গ্র্যাচুইটি হিসেবে নেওয়া যায়। এই কাঠামোটি মূলনীতির দিক থেকে যুক্তিসঙ্গত হলেও বাস্তব প্রয়োগে অনেক সমস্যা রয়েছে, যা লক্ষ লক্ষ অবসরপ্রাপ্ত কর্মচারীর জীবনকে কঠিন করে তুলছে। পেনশনের পরিমাণের বাস্তবতাটি একটু সংখ্যায় দেখলে বিষয়টি আরও স্পষ্ট হবে। অষ্টম পে স্কেলে একজন নবম গ্রেডের কর্মচারীর মূল বেতন ছিল ২২,০০০ টাকার কিছু বেশি। ২৫ বছর চাকরি করে অবসর নিলে তার মাসিক পেনশন হবে এই বেতনের ৪৫%, যা প্রায় ১০,০০০ টাকার কাছাকাছি। এই ১০,০০০ টাকা ১০,০০০ টাকা দিয়ে ঢাকায় তো দূরের কথা, জেলা শহরেও কোনো মতে বেঁচে থাকা সম্ভব নয়। বাড়ি ভাড়া, বিদ্যুৎ, পানি, গ্যাস, বাজার, ওষুধ এইসব মিলিয়ে একটি একক পরিবারের মাসিক ন্যূনতম ব্যয় এখন ২৫ থেকে ৩০,০০০ টাকার নিচে নামানো প্রায় অসম্ভব। ফলে এই পেনশনভোগী কর্মচারীকে হয় সন্তানদের উপর নির্ভর করতে হচ্ছে, নয়তো কোনো বাড়তি আয়ের পথ খুঁজতে হচ্ছে। এই পরিস্থিতি অত্যন্ত অমানবিক। যে মানুষটি সারা জীবন রাষ্ট্রের সেবা করেছেন, তাকে বার্ধক্যে এই কষ্টের মধ্যে দিনযাপন করতে হবে, এটি রাষ্ট্রের নৈতিক ব্যর্থতা। পেনশনের প্রকৃত ক্রয় ক্ষমতার ক্রমাবনতির বিষয়টি পেনশন সমস্যার সবচেয়ে গভীর দিক। বাংলাদেশে বর্তমানে বার্ষিক মূল্যস্ফীতির হার ৬ থেকে ১০% মধ্যে ওঠানামা করে, কিন্তু একজন পেনশনভোগীর পেনশনের পরিমাণ প্রতি বছর কোনো স্বয়ংক্রিয় পদ্ধতিতে বাড়ে না। ৫ বছর পর যখন নতুন পে স্কেল আসে, তখন পেনশনভোগীরাও কিছুটা বেশি পান, কিন্তু মাঝের সময়ে তারা একই পরিমাণ পেনশন পেতে থাকেন। এই অবস্থাটির গাণিতিক বিশ্লেষণ করলে দেখা যায় যে ৫ বছরে ৮% হারে মূল্যস্ফীতি হলে একটি পণ্যের দাম প্রায় ৫০% বেড়ে যায়, কিন্তু পেনশন সেই সময়ে একটুও বাড়েনি। অর্থাৎ বাস্তবে পেনশনের ক্রয় ক্ষমতা প্রায় অর্ধেকে নেমে এসেছে। ১০ বছর আগে যে পেনশন দিয়ে একটি পরিবার মোটামুটি চলতে পারত, সেই একই পেনশন আজ সেই পরিবারের ১/৩ চাহিদাও মেটাতে পারে না। এই ভয়াবহ বাস্তবতা নবম পে স্কেলে মূল্যস্ফীতি সূচকের সঙ্গে পেনশন সমন্বয়ের দাবিকে অত্যন্ত জরুরি করে তুলেছে। গ্র্যাচুইটি বা অবসর সুবিধার হিসাবটিও একটি বিস্তারিত পর্যালোচনার দাবি রাখে। অবসরের সময় কর্মচারীরা যে এককালীন গ্র্যাচুইটি পান, তার পরিমাণ নির্ভর করে শেষ বেতন ও চাকরির মেয়াদের উপর। বর্তমান ব্যবস্থায় পেনশনের যে অর্ধেক অংশ কমিউটেশন করা হয়, অর্থাৎ এককালীন নগদ হিসেবে নেওয়া হয়, সেই অর্থ পাওয়া যায় বার্ষিক পেনশনের নির্দিষ্ট গুণিতকে। বর্তমান কমিউটেশন ফ্যাক্টর অনুযায়ী প্রাপ্ত গ্র্যাচুইটির পরিমাণ অনেক
অনেক সময় প্রয়োজনের তুলনায় অপর্যাপ্ত। অনেক কর্মচারী অবসরের পর গ্র্যাচুইটি পেয়ে ছেলেমেয়ের বিয়ে দেন, বাড়ি মেরামত করেন বা ঋণ পরিশোধ করেন। 2-3 বছরের মধ্যেই এই গ্র্যাচুইটি শেষ হয়ে যায়। তারপর শুধু অপ্রতুল মাসিক পেনশনের উপর নির্ভর করতে হয়। কমিউটেশন ফ্যাক্টর বাড়ানো এবং গ্র্যাচুইটির সামগ্রিক পরিমাণ বৃদ্ধির দাবি নবম পে কমিশনের কাছে জোরালোভাবে উপস্থাপন করা হয়েছে। পারিবারিক পেনশনের বিষয়টি অত্যন্ত সংবেদনশীল এবং প্রায় অবহেলিত। একজন পেনশনভোগী কর্মচারী মারা গেলে তার স্ত্রী বা পরিবার যে পারিবারিক পেনশন পান তা নির্ধারিত হয় মূল পেনশনের একটি নির্দিষ্ট অনুপাত হিসেবে। বর্তমানে পারিবারিক পেনশনের পরিমাণ মূল পেনশনের 90%, তবে কিছু শর্ত ও সীমাবদ্ধতা রয়েছে। কিন্তু এই পারিবারিক পেনশন পেতেও অনেক সময় দীর্ঘ প্রশাসনিক জটিলতার মধ্যে পড়তে হয়। একজন বিধবা প্রবীণ নারী যখন স্বামীর মৃত্যুর পর পেনশন পেতে দরখাস্ত করেন তখন তাকে বিভিন্ন অফিসে ছুটতে হয়, অসংখ্য কাগজপত্র সংগ্রহ করতে হয়। বয়স্ক ও অসহায় এই মানুষটির পক্ষে এই প্রশাসনিক বাধা পেরোনো অত্যন্ত কঠিন। নবম পে স্কেলে পারিবারিক পেনশন প্রাপ্তির প্রক্রিয়া সম্পূর্ণভাবে ডিজিটাল ও সহজ করার পাশাপাশি পারিবারিক পেনশনের পরিমাণ বৃদ্ধির সুপারিশ করা হচ্ছে। পেনশন প্রদানের প্রক্রিয়াগত জটিলতা একটি দীর্ঘদিনের সমস্যা। অবসর নেওয়ার পর প্রথম পেনশন পেতে অনেক সময় মাসের পর মাস অপেক্ষা করতে হয়। এই অপেক্ষার সময়টা সংশ্লিষ্ট কর্মচারীর জন্য অত্যন্ত কষ্টকর। চাকরি থেকে অবসর নিয়েছেন, বেতন বন্ধ হয়ে গেছে, কিন্তু পেনশন এখনো শুরু হয়নি। এই মাঝের সময়ে পরিবার কিভাবে চলবে? অনেক পেনশনভোগী এই সময়ে সঞ্চয় ভেঙে বা ঋণ করে সংসার চালান। পেনশন শুরু হওয়ার জন্য পেনশন পেপার তৈরি, সংশ্লিষ্ট কার্যালয় থেকে অনুমোদন, হিসাব বিভাগে দাখিল এবং ব্যাংক অ্যাকাউন্টে পেমেন্ট শুরু করা, এই প্রতিটি ধাপে বিলম্ব হয়। একটি সম্পূর্ণ ডিজিটাল পেনশন ব্যবস্থাপনা পোর্টাল তৈরি করা হলে অবসরের দিন থেকেই স্বয়ংক্রিয়ভাবে পেনশন চালু হওয়া সম্ভব। নবম পে স্কেলে এই সিস্টেম তৈরির একটি সুনির্দিষ্ট পরিকল্পনা থাকার দাবি রয়েছে। জীবন সনদ প্রদানের প্রক্রিয়াটি পেনশনভোগীদের জন্য একটি মাসিক বা বার্ষিক যন্ত্রণার বিষয়। বর্তমানে পেনশনভোগীদের প্রতি বছর বা নির্দিষ্ট বিরতিতে জীবিত থাকার প্রমাণস্বরূপ জীবন সনদ জমা দিতে হয়। এটি সরকারের পক্ষ থেকে একটি যুক্তিসঙ্গত নিরাপত্তা ব্যবস্থা হলেও বাস্তবে এটি বয়স্ক ও অসুস্থ পেনশনভোগীদের জন্য একটি কষ্টকর প্রক্রিয়া। অনেক পেনশনভোগী প্রত্যন্ত এলাকায় বাস করেন। তাদের জন্য নির্দিষ্ট অফিসে গিয়ে জীবন সনদ জমা দেওয়া অনেক সময় শারীরিকভাবে সম্ভব হয় না। ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে বায়োমেট্রিক ভেরিফিকেশন বা মোবাইল অ্যাপের মাধ্যমে জীবন সনদ জমা দেওয়ার ব্যবস্থা করা হলে এই সমস্যার সমাধান হবে। ভারত ও অন্যান্য দেশে ইতোমধ্যে ডিজিটাল জীবন সনদ ব্যবস্থা চালু হয়েছে এবং এটি পেনশনভোগীদের জন্য বিরাট স্বস্তি এনেছে। পেনশনভোগীদের চিকিৎসার সুবিধার সংকটটি হয়তো সবচেয়ে মানবিক সমস্যা। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে স্বাস্থ্য সমস্যা বাড়ে, চিকিৎসা ব্যয় বাড়ে, কিন্তু অবসরের পর আয় কমে যায়। এই দুটি বিপরীত প্রবণতার ফলে অনেক পেনশনভোগী চিকিৎসা পেতে গিয়ে সর্বশান্ত হন। একটি বড় অস্ত্রোপচার বা দীর্ঘমেয়াদী রোগের চিকিৎসায়